শিক্ষার্থীরা, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এই টপিকটা হলো আচ্ছাদন প্রভাব ও কার্যকরী নিউক্লিয়ার আধান। ঠিক আছে, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা একটু মনোযোগ সহকারে বুঝতে হবে তোমাদের। ঠিক আছে, কারণ এই টপিকটা বুঝাতেই অনেক সময় হিমশিম খাওয়া লাগে আর কি। ঠিক আছে, তো আশা করি তোমরা আমার সাথে থেকে ব্যাপারটা খুব ভালো মতো করেই বুঝে নেবে। ঠিক আছে, তো আমরা এই যে কার্যকরী নিউক্লিয়ার চার্জ আর আচ্ছাদন প্রভাব এই টপিকটা তো পড়বই, বোঝার সাথে সাথে আমরা স্লেটারের পদ্ধতির মাধ্যমে স্লেটার্স পদ্ধতি দ্বারা আমরা কিভাবে আচ্ছাদন প্রভাব ও কার্যকরী নিউক্লিয়ার চার্জটা গণনা করা যায় এই জিনিসটাও আমরা শিখব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আচ্ছাদন প্রভাবটা কি, কার্যকরী নিউক্লিয়ার চার্জটা কি, এই জিনিসটুকুকে আমরা আগে প্রাথমিক পর্যায়ে একটু শিখি, তারপরে আমরা স্লেটার্স এর পদ্ধতি দ্বারা আমরা একদম পরিপূর্ণভাবে আমরা জ্ঞান নিয়ে ফেলবো যে আসলে কিভাবে একটা পরমাণুতে আমাদের আচ্ছাদন প্রভাব ও কার্যকরী নিউক্লিয়ার চার্জ গণনা করা যায়। এই সম্পূর্ণ ব্যাপারটা আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। তো আচ্ছাদন প্রভাব ব্যাখ্যা করার আগে আমি তোমাদেরকে জাস্ট একটু অন্য একটা উদাহরণের মাধ্যমে একটা বলি, ব্যাপারটা একটু ব্যাখ্যা করি। ধরো তোমার কাছে একটা বৈদ্যুতিক বাল্ব আছে, এখানে তোমার কাছে একটা কি আছে, বৈদ্যুতিক বাল্ব আছে। ঠিক আছে, তাহলে এই যে বৈদ্যুতিক বাল্বটা অবশ্যই কি করে, আলো বিচ্ছুরণ করে। ঠিক আছে, এই বৈদ্যুতিক বাল্বটা কি করবে, আলোটাকে বিচ্ছুরিত করবে সমস্ত জায়গা জুড়ে। ওকে, এখন তুমি যদি এই বৈদ্যুতিক বাল্বটাকে এর বাল্বের সামনে যদি একটা কাপড় দিয়ে স্ক্রিন করে দাও বা ঢেকে দাও, তখন কি হবে, ও স্বাভাবিকভাবে যতটা আলো বিচ্ছুরণ করত, এই তুমি যদি একটা স্ক্রিন দিয়ে বা একটা পর্দা দিয়ে এই বাল্বটাকে ঢেকে দাও, তাহলে এই বাল্ব মানে ইসের পরে, এটা কি বলে, পর্দার পরে যে আলোটা বিচ্ছুরিত হবে তার পরিমাণটা অবশ্যই কি হবে, একটু কমে যাবে। বুঝতে পারছো? তাহলে কিসের কারণে আলোর পরিমাণটা কমে যাচ্ছে, কারণ হলো এই স্ক্রিনের কারণে। এখন এখানে একটা পর্দার জায়গায় যদি তুমি আরো একটা পর্দা দিয়ে দাও, তখন কি হবে, তাহলে এই দুইটা পর্দাকে ভেদ করে আলোটা এখানে তো খুব একটা আসতে পারবে না, আরো কম পরিমাণে আলো আসবে। আশা করি ব্যাপারটা তোমরা ফিল করতে পারতেছো। একটা বাল্ব, এটাকে যদি তুমি পরপর পর্দা দ্বারা ঢাকতে রাখো, যত বেশি পর্দা দ্বারা ঢেকে রাখবা, এই ভাল্ব থেকে আমাদের আলোটা বেরিয়ে যাওয়ার প্রবণতাটাও তত ধীরে ধীরে কমতে থাকবে। তার মানে আমরা যে জিনিসটা পাবো, যে আলোটা আমরা পাবো, সে আলোর পরিমাণটা ধীরে ধীরে কি হবে, কমে যাবে। এই কমে যাওয়ার কারণ হলো এই পর্দাগুলো এই ভাল্বকে স্ক্রিন করে রাখতেছে বা ঢেকে রাখতেছে। একেবারে সেম ঘটনাটাই আমাদের নিউক্লিয়াসের ক্ষেত্রে হয়। দেখো ব্যাপারটা হলো কিরকম, আমরা যদি নিউক্লিয়াসের কথা বলি, নিউক্লিয়াস এ হলো পরমাণুর কেন্দ্রে অবস্থান করে, আর পরমাণুর কেন্দ্রের নিউক্লিয়াসকে ঘিরে অবস্থান করে শক্তি স্তরগুলা। বুঝতে পারছো ব্যাপারটা? নিউক্লিয়াসকে কেন্দ্র করে শক্তি স্তরগুলো আমাদের এভাবে অবস্থান করে, আর শক্তি স্তরগুলোতে কি থাকে, অবশ্যই ইলেকট্রন থাকে। তো এখন দেখো এই যে নিউক্লিয়াস থেকে প্রথম যে কক্ষপথ থাকে, প্রথম কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে, এই ইলেকট্রনগুলো যতটা বেশি আকর্ষণ বল ফিল করে, তার পরবর্তী ইলেকট্রনগুলো কিন্তু ততটা বেশি আকর্ষণ ফিল করবে না। এর কারণটা হলো কি, দেখো কারণটা হলো, ধরো আমি দ্বিতীয় কক্ষপথে একটা ইলেকট্রন ধরলাম। ঠিক আছে, তাহলে এই যে দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রন, এই দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের আগে যে প্রথম কক্ষপথটা আছে, এই প্রথম কক্ষপথটা কি করতেছে, এই নিউক্লিয়াসকে ঘিরে ধরতেছে। তার মানে এই নিউক্লিয়াসের চারিদিকে প্রথম কক্ষপথের একটা ইলেকট্রন ক্লাউড আছে, মানে ইলেকট্রন মেঘ আছে, যেখানে প্রথম কক্ষপথের ইলেকট্রনগুলো রয়েছে। বুঝতে পারছো ব্যাপার? আবার এখন যদি তুমি এই দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রন নিউক্লিয়াসের সাথে কতটা আকর্ষণ বল অনুভব করে, এই জিনিসটা যদি তুমি বের করতে চাও, তখন তোমার কি করতে হবে, অবশ্যই এই যে দেখো এই যে ইলেকট্রন আছে, প্রথম কক্ষপথের যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রন কি করবে,
সে দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনকে কিছুটা বিকর্ষণ করবে। বুঝতে পারছো ব্যাপারটা? ইলেকট্রন ইলেকট্রন পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। তার মানে কি, এই যে প্রথম কক্ষপথের ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কতটা এনার্জি দ্বারা ঢেকে রাখতেছে সেই হিসেবটা যদি তুমি বের করতে পারো, সেটা অবশ্যই আমরা সেলেটার্সের পদ্ধতি দ্বারা আমরা বের করে নেব, সেটা একটু পরবর্তীতে আসবো। বাট ব্যাপারটা আগে একটু ফিল করো যে এই যে নিউক্লিয়াসকে ঘিরে প্রথম কক্ষপথের ইলেকট্রনগুলো কতটা এনার্জি নিয়ে নিউক্লিয়াসকে ঢেকে রাখতেছে, সেই এনার্জিটা যদি তুমি মাইনাস করো, সেই শক্তিটা যদি তুমি মাইনাস করে দাও, তাহলে বাদবাকি যে শক্তিটা থাকবে সেই শক্তিটা দিয়ে এই দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রন নিউক্লিয়াস দ্বারা আকর্ষণ বল অনুভব করবে। বুঝতে পারছো ব্যাপারটা? এভাবে তুমি যদি এরপরে তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের কাছে যাও, দেখো তাহলে তৃতীয় কক্ষপথের ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে অভ্যন্তরীণ কক্ষপথ ছিল একটা, কিন্তু তৃতীয় কক্ষপথের ক্ষেত্রে আমাদের এই প্রবলেমটা সৃষ্টি করবে কয়টা? দুইটা। তার মানে দুইটা শক্তি স্তর স্ক্রিন করে রাখতেছে, নিউক্লিয়াসকে স্ক্রিন করতেছে। এখানে কিন্তু দুইটা শক্তি স্তর। কার ক্ষেত্রে? তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের ক্ষেত্রে। তাহলে তৃতীয় কক্ষপথের ইলেকট্রন কি ফিল করতেছে এখানে? এই যে 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, এর যে ইলেকট্রনগুলা থাকবে, এই ইলেকট্রনগুলা এই নিউক্লিয়াসকে কতটা ঢেকে রাখতেছে, সেই ঢেকে রাখাটাকে মাইনাস করার পরে বাদবাকি যে মানটুকু থাকবে সেই অংশটুকু দ্বারাই শুধুমাত্র নিউক্লিয়াস কর্তৃক এই তৃতীয় কক্ষপথের ইলেকট্রনগুলো কি হবে? আকর্ষিত হবে। তার মানে দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনগুলো একটা শক্তি স্তর দ্বারা আচ্ছাদিত হচ্ছে, 3 নম্বর কক্ষপথের ইলেকট্রনগুলো দুইটা শক্তি স্তর দ্বারা আচ্ছাদিত হচ্ছে, পাশাপাশি 4 নম্বর কক্ষপথের ইলেকট্রনগুলা 3টা শক্তি স্তর দ্বারা আচ্ছাদিত হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে কি, নিউক্লিয়াস থেকে যত শক্তি স্তর বাড়তেছে, এখানে স্ক্রিনিং ইফেক্টটা তত বেশি বাড়তেছে। এখানে একটা শক্তি স্তর ইফেক্ট করতেছে, তারপরে হলো যে কি আমাদের শক্তি স্তর সংখ্যা যত বাড়বে, আমাদের এই স্ক্রিনিং ইফেক্টের জন্য যে শক্তি স্তর, সেই শক্তি স্তরের সংখ্যাটাও তত ধীরে ধীরে কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। কি আশা করি ব্যাপারটা ক্লিয়ারলি তোমরা বুঝতে পারতেছো? ঠিক আছে। তাহলে আচ্ছাদন প্রভাবটা কি? আচ্ছাদন প্রভাবটা হলো এই যে কক্ষপথের ইলেকট্রনের কথা তুমি চিন্তা করবা, তার ভিতরে মানে অভ্যন্তরে যে কয়টা শক্তি স্তর নিউক্লিয়াসকে আচ্ছাদিত করে রাখতেছে, সেই ইলেকট্রনের যে প্রভাব, নিউক্লিয়াস কর্তৃক আচ্ছাদিত যে প্রভাব, ওটাই হলো আমাদের কি? আচ্ছাদন প্রভাব। আর কার্যকরী নিউক্লিয়ার চার্জটা কি? কার্যকরী নিউক্লিয়ার চার্জটা হলো এই যে আচ্ছাদন প্রভাবের বাধাটা অতিক্রম করার পরেও সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটা নিউক্লিয়াস কর্তৃক কিছুটা চার্জ ফিল করতেছে। এই ইলেকট্রনটা অ্যাকচুয়াল যে চার্জটা ফিল করে, সেই চার্জটাকেই আমরা বলি কার্যকরী নিউক্লিয়ার চার্জ। বুঝতে পারছো ব্যাপারটা? আমরা কিছু উদাহরণের মাধ্যমে খুব সহজেই ব্যাপারটাকে আমরা এখন ক্যালকুলেট করতে পারবো। সেই ব্যাপারটা কি দেখো, এখানে ধরো আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে হিসেবটা করি। হাইড্রোজেন হলো কি? ইলেকট্রনটা হলো যে কি 1s1। ওকে, তাহলে তুমি হাইড্রোজেনের ক্ষেত্রে যদি হিসেব করো, এটা ধরো হাইড্রোজেনের নিউক্লিয়াস, আর এটা হলো জাস্ট প্রথম কক্ষপথ, আর হাইড্রোজেনের কক্ষপথে জাস্ট একটা মাত্র ইলেকট্রন আছে, এখানে জাস্ট একটা মাত্র ইলেকট্রন আছে। তাইলে এখন এখানে একটু হিসেব করে দেখো এই যে এখানে এই ইলেকট্রনটা নিউক্লিয়াসকে ফুল ফোর্সে আকর্ষণ করতে পারবে। এখানে একটা প্রোটন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। বুঝতে পারছো কেন আকর্ষণ করতে পারবে? কারণ এখানে নিউক্লিয়াসকে ঘিরে ধরছে এমন কোনো শক্তি স্তর আর নাই। বুঝতে পারছো ব্যাপারটা? এখানে ইলেকট্রন মানে এই যে ইলেকট্রন, এখানে আর কোনো মানে ওকে আচ্ছাদিত করার মতো আর কেউ নাই, জাস্ট একটা মাত্রই ইলেকট্রন আছে কক্ষপথে। ঠিক আছে, এখানে যেহেতু আর আচ্ছাদন করার মতো এখানে কেউ নেই, সুতরাং এখানে কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে তুমি কিন্তু আচ্ছাদন প্রভাব গণনা করতে পারবা না। এখানে পুরো যে আকর্ষণ, এই সম্পূর্ণ আকর্ষণটাই হলো যে আমাদের কি কার্যকরী নিউক্লিয়ার চার্জ। এখানে কোনো আচ্ছাদন বল নাই হাইড্রোজেনের ক্ষেত্রে। বুঝতে পারছো ব্যাপারটা? কিন্তু যখন হাইড্রোজেনের পরে তুমি যখন লিথিয়ামে চলে আসবা, দেখো লিথিয়াম কত? 3। তাহলে লিথিয়াম 3 মানে এর নিউক্লিয়াসে 3খানা প্রোটন আছে। বুঝতে হবে ব্যাপারটা? তাহলে তার বাহিরের কক্ষপথে 3খানা ইলেকট্রন আছে।
তাহলে ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, প্রথম কক্ষপথে আছে দুইটা ইলেকট্রন আর দ্বিতীয় কক্ষপথে আছে একটা ইলেকট্রন। এখন একটু হিসেবটা একটু বোঝার চেষ্টা করো। দেখো এই যে আমাদের দ্বিতীয় কক্ষপথে যে একটা ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রন সে কি এই তিনখানা প্রোটন দ্বারা সম্পূর্ণরূপে সে আকর্ষণ ফিল করতে পারবে? মোটেও পারবে না। একটু ব্যাপার বোঝার চেষ্টা করো। এই যে এখানে তিনখানা প্রোটন আছে, এই তিনখানা প্রোটন দ্বারা মানে এই ইলেকট্রনটা কি এতটা ফিল করবে যে তাকে তিনখানা প্রোটন আকর্ষণ করতেছে? এই ব্যাপারটা কি সে ফিল করবে? না, এটা করতে পারবে না। কেন করতে পারবে না? কারণ এই যে দ্বিতীয় কক্ষপথ, এই যে দ্বিতীয় কক্ষপথের আগে যে একটা কক্ষপথ আছে, এই কক্ষপথের ইলেকট্রনগুলা কি করতেছে? এই নিউক্লিয়াসকে ঘিরে ধরতেছে চারদিক থেকে। ফলে যেহেতু এই ইলেকট্রনগুলা নিউক্লিয়াসকে ঘিরে ধরতেছে, ফলে ও কিছুটা কম বল ফিল করবে। বুঝতে পারছো? কতটা কম বল ফিল করবে সেটা আমরা সেলেটার্সের পদ্ধতি দ্বারাই শিখতে পারবো। তাহলে এখন আমরা কি মনে করতে পারি? এখন মনে করতে পারি যে এই ইলেকট্রনকে ঢেকে রাখতেছে কয়টা ইলেকট্রন? আরও তার বাইরের দুইটা ইলেকট্রন ঢেকে রাখতেছে। সুতরাং সে এই পরিমাণ চার্জ সে ফিল করবে না। এই দুইটা ইলেকট্রন যে পরিমাণ আচ্ছাদন করে রাখতেছে সেই পরিমাণ চার্জ ফিল করবে না। সেটা বাদ দিলে পরে তিনখানা প্রোটনের আকর্ষণ বল থেকে, মেইন আকর্ষণ বল থেকে এই দুইখানা ইলেকট্রন কতটুকু স্ক্রিন করে রাখতেছে, কতটুকু আচ্ছাদন করে রাখতেছে, সেই মানটা যদি বাদ দিলে পর যে মানটুকু থাকবে অবশিষ্ট, সেই মানটুকু ও ফিল করবে। বুঝতে পারছো ব্যাপারটা? ঠিক একইভাবে আমরা যদি সোডিয়ামের ক্ষেত্রে চিন্তা করি, সোডিয়াম কত? 11 মানে সোডিয়ামের ক্ষেত্রে এখানে 11খানা প্রোটন আছে আর তার কক্ষপথ আছে কয়টা? 3টা। তাহলে দেখো এখানে সোডিয়ামের ক্ষেত্রে প্রথম কক্ষপথে আছে দুইটা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে আছে তার 8টা ইলেকট্রন আর তৃতীয় কক্ষপথে আছে তার কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন। তাইলে এখন দেখো এই যে দ্বিতীয় কক্ষপথে যে তার 8টা ইলেকট্রন আছে আর প্রথম কক্ষপথে যে দুইটা ইলেকট্রন আছে, এই দুইটা কক্ষপথ কি করতেছে? এই নিউক্লিয়াসকে ঘিরে ধরতেছে। তাই এই 11 নম্বর ইলেকট্রন মানে সর্বশেষ যে ইলেকট্রনটা আছে, এই সর্বশেষ ইলেকট্রনটা এ কিন্তু আসলে ফিল করতে পারে না যে 11টা প্রোটন দ্বারা ওকে আকর্ষণ করে। বুঝতে পারছো ব্যাপারটা? মানে 11টা প্রোটন সর্বমোট যতটা মেইন শক্তি দ্বারা ওকে আকর্ষণ করে, সেই সম্পূর্ণ শক্তিটা কিন্তু ওর কাছে পৌঁছায় না, কারণ এই আচ্ছাদন প্রভাব, এই বাধার কারণে পৌঁছায় না। কি বুঝতে পারছো? আশা করি ব্যাপারটা ক্লিয়ার। কি ঠিক আছে? আচ্ছা, তাইলে এখন আমরা যে জিনিসটা একটু দেখব সেটা হলো কি, দেখো আমরা ধরো একটা পর্যায় সারণীর যদি বাম থেকে ডান দিকে যাই তাহলে আমাদের কি পাওয়া যায়? দেখো আমরা দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো একটু হিসেব করি। তাহলে দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো হলো কি? দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো হলো ধরো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। ঠিক আছে? তাহলে এদের ক্ষেত্রে আমরা মোটামুটি একটু চিন্তা করি। ঠিক আছে? এদের সকলেরই দ্বিতীয় কক্ষপথ। তাহলে এখন এখানে একটু খেয়াল করে দেখো, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? লিথিয়ামের প্রোটন সংখ্যা হলো কত? 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখন একটু দেখো, লিথিয়াম মানে হলো 1s2 2s1, বেরিলিয়াম মানে 1s2 2s2, বোরন মানে হলো 1s2 2s2 2p1, কার্বন মানে 1s2 2s2 2p2, নাইট্রোজেন মানে 1s2 2s2 2p3, অক্সিজেন মানে 1s2 2s2 2p4, ফ্লোরিন মানে 1s2 2s2 2p5, নিয়ন মানে 1s2 2s2 2p6। ঠিক আছে? আমরা কিন্তু স্লেটারের রুলস দেখাচ্ছি না, স্লেটারের রুলসের হিসাবটা ভিন্ন। ঠিক আছে? আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে জাস্ট একটা নিয়ম শেখাবো। দেখো, লিথিয়ামের ক্ষেত্রে এখানে 3খানা প্রোটন আছে আর শক্তি স্তর আছে 2টা। ঠিক আছে? বেরিলিয়ামের ক্ষেত্রে 4খানা প্রোটন আছে, শক্তি স্তর 2টা। বোরনের ক্ষেত্রে 5খানা প্রোটন আছে, শক্তি স্তর 2টা। কার্বনের ক্ষেত্রে 6খানা প্রোটন আছে, শক্তি স্তর 2টা। নাইট্রোজেনের ক্ষেত্রে 7খানা প্রোটন আছে, শক্তি স্তর 2টা। অক্সিজেনের ক্ষেত্রে 8খানা প্রোটন আছে, শক্তি স্তর 2টা। এখানে 9খানা প্রোটন আছে, শক্তি স্তর 2টা। এখানে 10খানা প্রোটন আছে, শক্তি স্তর 2টা। এখন দেখো এখানে আমাদের
এই যে লিথিয়াম, লিথিয়াম কি করতেছে দেখো, তার ভিতরে ইলেকট্রন আছে দুইটা আর বাইরে ইলেকট্রন আছে কয়টা, একটা। তাহলে এই যে বাহিরের ইলেকট্রন কতটা সে মানে কার্যকরী আধান অনুভব করবে, দেখো তার প্রোটন আছে তিনটা আর তাকে স্ক্রিন করতেছে আরো দুইটা ইলেকট্রন, ঠিক আছে। তাহলে সে 1 পরিমাণ চার্জ সে ফিল করবে। বুঝতে পারছো ব্যাপারটা? এটা জাস্ট বোঝার জন্য, আমি আবার বলি এটা বোঝার জন্য, এটা কিন্তু স্লেটার্সের পদ্ধতি না, এটা জাস্ট তোমাদের প্রাথমিক অবস্থায় বোঝার জন্য আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি আর কি তোমাদের। তাইলে এখন এখানে আমি কি বলতেছি যে এই বাহিরের কক্ষপথের আগের ইলেকট্রনগুলাই তো স্ক্রিন করে রাখতেছে, কি ঠিক আছে। তাইলে এখন এই যে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটা, এখন সে কতটুকু পরিমাণে আকর্ষণ ফিল করবে, একটা প্রোটন এর সমপরিমাণ আকর্ষণ সে ফিল করতেছে। কি বুঝতে পারছো ব্যাপারটা? ঠিক একইভাবে দেখো বেরিলিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, বেরিলিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, এর বাইরের কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা, দুইটা। এখানেও কিন্তু আমাদের কি হচ্ছে, এই যে ভিতরের দুইটা ইলেকট্রন স্ক্রিন করে রাখতেছে। তাহলে 4 থেকে যদি আমি 2 বাদ দিয়ে দেই, কত, 2, তার মানে বেরিলিয়ামের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলো 2টা প্রোটন এর সমপরিমাণ আকর্ষণ সে ফিল করে, 4টা প্রোটন এর মতো কিন্তু করে না, ঠিক আছে। এই যে দেখছো কিছুটা আকর্ষণ কিন্তু কমে গেছে, কিছুটা আকর্ষণ কিন্তু কমে গেছে, মানে এখানে প্রোটন ঠিকই 4টা আছে কিন্তু সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলো আকর্ষণ করবে 2টা প্রোটনের সমপরিমাণ আকর্ষণ। তার মানে 4টার আকর্ষণ ফিল করার কথা ছিল কিন্তু সে আকর্ষণ ফিল করতেছে মাত্র 2টা প্রোটনের মতো, ঠিক আছে। মানে 2টা প্রোটন যতটুকু আকর্ষণ করার কথা সেই পরিমাণ আকর্ষণ সে ফিল করে। বুঝতে পারছো আশা করি? এটা হলো আমাদের কার্যকরী নিউক্লিয়ার আধান। তো ঠিক একইভাবে দেখো এখানে আমাদের প্রোটন আছে কয়টা, 2টা, বাহিরে আছে কয়টা, 3টা। তাহলে এখানে 5 থেকে এই যে 2টা বাদ দিয়ে দাও, 2টা বাদ দিয়ে দিলে কয়টা হয়, 3টা হয়। তার মানে বোরনের ক্ষেত্রে কি হচ্ছে, বোরনের ক্ষেত্রে হচ্ছে যে 5টা প্রোটন তার সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলোকে আকর্ষণ করার কথা ছিল কিন্তু সেখানে এই সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলো ফিল করে কি, যে সেখানে তাকে 3টা প্রোটন আকর্ষণ করতেছে, এরকম সে ফিল করে। ঠিক একইভাবে কার্বনের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, সর্বশেষ কক্ষপথে আছে কয়টা, 4টা। তাহলে 6 - 2 = হলো কত, 4। সকলেই কিন্তু একটা শক্তি স্তর দ্বারা স্ক্রিনিং হচ্ছে, তাই এদের স্ক্রিনের মানটা কিন্তু সেম, 2 2 2। সকলের ক্ষেত্রে 2 পরিমাণ কিন্তু বাদ যাচ্ছে, কারণ কি, তার সর্বশেষ কক্ষপথের আগের কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, এই পরিমাণ স্ক্রিন সে মাইনাস করে দেওয়া হচ্ছে। এটা হলো আমাদের জেড ইফেক্টিভ। বুঝতে পারছো ব্যাপারটা? জেড ইফেক্টিভ মানে কার্যকরী নিউক্লিয়ার চার্জকে আমরা জেড ইফেক্টিভ দ্বারা ব্যাখ্যা করব, আর আচ্ছাদন প্রভাব স্ক্রিনিং ইফেক্ট এটাকে আমরা সিগমা দ্বারা ব্যাখ্যা করব, কি ঠিক আছে। আচ্ছা, তাইলে আমাদের মনে রাখতে হবে সূত্রটা হলো কি, জেড ইফেক্টিভ = জেড মাইনাস সিগমা। বুঝতে পারছো? জেড ইফেক্টিভ মানে কার্যকরী নিউক্লিয়ার চার্জ, কার্যকরী নিউক্লিয়ার চার্জ = হলো কত, তোমার কয়টা প্রোটন সংখ্যা আছে সেটা থেকে বিয়োগ হয়ে যাবে কি, আচ্ছাদন প্রভাব, মানে কতটুকু আচ্ছাদিত হচ্ছে। তাইলে দেখো আমরা যদি নাইট্রোজেনের কথা বলি, নাইট্রোজেনকে আচ্ছাদিত করে রাখতেছে কয়টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন। নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে নাইট্রোজেনের প্রোটন সংখ্যা হলো কয়টা, 7টা, মানে জেড এর মান কত, 7। আর তাকে আচ্ছাদিত করে রাখতেছে কয়টা প্রোটন, 2টা প্রোটন। তাহলে তার কার্যকরী নিউক্লিয়ার আধান কত, 5। তার মানে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলো মনে করতেছে যে 5টা প্রোটন কর্তৃক তাকে আকর্ষণ করতেছে। বুঝতে পারছো? আমি আবারও বলি, এটা স্লেটার্সের প্রভাব না, রুলস না। স্লেটার্সের রুলসের সিস্টেমটা ভিন্ন, সেটা আমরা একদম পূর্ণাঙ্গ রূপে তখন আমরা পেয়ে যাব হিসেবটা। ঠিক একইভাবে দেখো এখানেও আমাদের সেম কথা। অক্সিজেনের ক্ষেত্রে আমাদের 6টা ইলেকট্রন আছে, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে জেড ইফেক্টিভের মান কত হবে, জেড ইফেক্টিভের মান কত হবে বলো, হবে এখানে অক্সিজেনের প্রোটন সংখ্যা হয়েছে কত, 8। আর এখানে যে স্ক্রিন তৈরি করছে, কয়টা ইলেকট্রন স্ক্রিন তৈরি করছে, এখানে 2টা ইলেকট্রন। তাহলে 2টা ইলেকট্রন যদি তুমি বাদ দাও তাহলে হবে কত, 6। তার মানে অক্সিজেনের ইলেকট্রনগুলো মনে করতেছে যে আসলে 6টা প্রোটন তাকে আকর্ষণ করতেছে। বুঝতে পারছো ব্যাপারটা? ঠিক একইভাবে আমাদের এখানে ফ্লোরিনের ক্ষেত্রে আমরা ঠিক সেম পরিমাণ হিসেবটা করব। তাহলে ফ্লোরিনের ক্ষেত্রে জেড ইফেক্টিভের মানটা কি হবে, কার্যকরী নিউক্লিয়ার আধানের মানটা কি হবে, 9টা প্রোটন আছে আর স্ক্রিন করতেছে 2টা ইলেকট্রন, তার মানে কত, 7টা। তার মানে কি দাঁড়ালো, তার মানে দাঁড়ালো এটা যে ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলো মনে করতেছে
যে 7টা প্রোটন তাকে আকর্ষণ করতেছে, অথচ প্রোটনের সংখ্যা কিন্তু তার 9টা, কিন্তু কিন্তু ফ্লোরিনের ইলেকট্রনগুলো মনে করতেছে যে 7টা প্রোটন তাকে আকর্ষণ করতেছে। বুঝতে পারছো ব্যাপারটা? ঠিক একইভাবে আমরা নিয়নের ক্ষেত্রে সেই চিন্তাটা যদি করি, তাহলে নিয়নের ক্ষেত্রেও কি হবে, তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 8টা, তাইলে আমাদের যে ডিফেক্টিভের মানটা কি হবে, হ্যাঁ 8 - 2 = কত, 6। আশা করি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারতেছো। এখন দেখো একই পর্যায় সারণীর বাম থেকে যত আমরা ডান দিকে যাচ্ছি, আমাদের কার্যকরী নিউক্লিয়ার চার্জ তত বাড়তেছে। বুঝতে পারছো ব্যাপার? মানে যে ডিফেক্টিভের মান বাড়তেছে। এখন মনে রাখবা, যে ডিফেক্টিভের মান যদি বাড়ে তাহলে পরমাণুর আকার কিন্তু কমে। যে ডিফেক্টিভ যত বাড়বে অ্যাটমিক রেডিয়াস তত কমবে। তাইলে এখন এখানে ব্যাপারটা একটু ফিল করার চেষ্টা করো। এখানে সর্বশেষ কক্ষপথের, দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রন এর ইফেক্টিভ চার্জ হলো 1, এখানে হলো 2, তার মানে এই ইলেকট্রনগুলো অনেক বেশি নিউক্লিয়াসের কর্তৃক আকর্ষিত হচ্ছে। তাহলে নিউক্লিয়াস কর্তৃক যত বেশি আকর্ষিত হবে আকারটা তত ছোট হয়ে যাবে। এ কারণে লিথিয়াম থেকে বেরিলিয়ামের আকার ছোট। বুঝতে পারছো ব্যাপারটা? বেরিলিয়াম থেকে বোরনের আকার ছোট, বোরন থেকে কার্বনের আকার ছোট, কার্বন থেকে নাইট্রোজেনের আকার ছোট, এভাবে ধীরে ধীরে আমাদের সামনে যেতে থাকবে। নাইট্রোজেন থেকে অক্সিজেনের আকার ছোট, ফ্লোরিনের আকার ছোট, ফ্লোরিন থেকে নিয়নের আকার ছোট। বুঝতে পারছো ব্যাপারটা? কারণ আমাদের যে ডিফেক্টিভের মান ধীরে ধীরে কি হচ্ছে, বাড়তেছে। তাহলে যে ডিফেক্টিভের মান বাড়া মানে কি, এই যে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলো নিউক্লিয়াস কর্তৃক অনেক বেশি শক্তিতে আকর্ষণ ফিল করে, তাহলে আকর্ষণটা অবশ্যই কেন্দ্রের দিকে হয়, তাই আকারটা ধীরে ধীরে ছোট হয়ে যায়। আশা করি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারতেছো তোমরা। ওকে, আচ্ছা, এরপরে আসো আমাদের এই হিসেবটা যদি আমি একটা গ্রুপের উপর থেকে নিচের দিকে করি, ধরো আমরা যদি লিথিয়াম থেকে করি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, ঠিক আছে, এরকম যদি আমরা একটা গ্রুপের উপর থেকে নিচের দিকে নামি, তখন আমাদের যে ডিফেক্টিভের ক্ষেত্রে কি হয় দেখো। এখানে লিথিয়াম হয়েছে 3, সোডিয়াম 11, এখানে পটাশিয়াম 19, রুবিডিয়াম 37। আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা করি তাহলে এখন এখানে দেখো লিথিয়াম মানে কি 1s2 2s1, সোডিয়াম মানে কি 1s2 2s2 2p6 3s1, পটাশিয়াম মানে কি 1s2 2s2 2p6 3s2 3p6 4s1, রুবিডিয়াম মানে কি 1s2 2s2 2p6 3s2 3p6 3d10, হ্যাঁ, তারপরে হলো 4s2 4p6 5s1। ওকে, তাইলে আমরা যদি এখন এদের যে ডিফেক্টিভের মানটা যদি একটু গণনা করি তাহলে দেখতে পাবো কি, দেখো লিথিয়ামের ক্ষেত্রে যে ডিফেক্টিভ কি হবে দেখো, এই সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটা আগের কক্ষপথ দ্বারা কি হয়ে যাবে, স্ক্রিনিং হয়ে যাবে। তাহলে দেখো ব্যাপারটা হলো এরকম যে লিথিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, লিথিয়াম এর হলো যে 3টা প্রোটন, এই তার আগের কক্ষপথে থাকতেছে 2টা, সর্বশেষ কক্ষপথে থাকতেছে 1টা। তাইলে লিথিয়ামের ক্ষেত্রে আমাদের যে ডিফেক্টিভটা কত হচ্ছে দেখো, 3 - 2 = 1। লিথিয়ামের ক্ষেত্রে যে ডিফেক্টিভের মানটা আমরা 1 পাচ্ছি, ঠিক আছে। ঠিক একই ঘটনা আমাদের সোডিয়ামের ক্ষেত্রে দেখো, তাহলে সোডিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, সোডিয়ামের ক্ষেত্রে হচ্ছে এরকম, ধরো এখানে 11টা প্রোটনই আছে, 11টা, কিন্তু শক্তি স্তর হলো 3টা। দেখো সর্বশেষ কক্ষপথের আগের কক্ষপথের ইলেকট্রনগুলো তো স্ক্রিন করে রাখবে, তার মানে এই যে এখানে 2টা কক্ষপথে টোটাল ইলেকট্রন আছে কয়টা, 8টা ইলেকট্রন আছে না, 7 8 8টা ইলেকট্রন আছে। তাহলে এই টোটাল, তাহলে তোমার এখানে যে ডিফেক্টিভটা কত হবে দেখো, এখানে আছে 11টা প্রোটন, ঢেকে রাখতেছে 10টা ইলেকট্রন, তাহলে একটা। তাহলে দেখো এখানে মজার ব্যাপার কি দেখো, তাহলে লিথিয়ামের ক্ষেত্রেও একটা ইলেকট্রনই তাকে, মানে এখানে 11টা প্রোটন থাকলেও এই সর্বশেষ ইলেকট্রনটা মনে করতেছে যে এখানে মাত্র একটা প্রোটন আছে। আবার লিথিয়ামও কি করতেছে, এখানে 3টা প্রোটন থাকতেছে, বাট এই সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটা মনে করতেছে কি একটা প্রোটনই আছে। তাহলে দেখা যাচ্ছে কি উপর থেকে নিচের দিকে নামলে যে ডিফেক্টিভের মানটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, সেম থাকতেছে। এখানে একটু ব্যাপার ফিল করতে হবে। দেখো আমরা এখানে আমরা ইসের ক্ষেত্রেও দেখি, পটাশিয়ামের ক্ষেত্রেও দেখি। দেখো পটাশিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কি,
এগুলো সব কয়টা যদি স্ক্রিন করে রাখে তাহলে কি হবে, এখানে 19টা প্রোটন আছে, বাট আমাদের শক্তি স্তর এবার কিন্তু 4টা। এখানে হলো 2টা ইলেকট্রন, এখানে হলো 8টা ইলেকট্রন, এখানে 8টা ইলেকট্রন, এখানে আছে একটা। কি ঠিক আছে? তাহলে এখন এখানে দেখো পটাশিয়ামের ক্ষেত্রে এই সর্বশেষ কক্ষপথের আগের ইলেকট্রনগুলো কি করতেছে, ঢেকে রাখতেছে। তাহলে তাহলে এখানে কি হচ্ছে, পটাশিয়ামের ক্ষেত্রে আমাদের জেড ইফেক্টিভের মানটা কত হচ্ছে দেখো, 19, 18টা ইলেকট্রন তাকে ঢেকে রাখতেছে। তাহলে জেড ইফেক্টিভের মানটা কত হচ্ছে, 1 হচ্ছে। তাহলে কি দেখা যাচ্ছে, উপর থেকে নিচের দিকে নামার সাথে সাথে জেড ইফেক্টিভের মানটা কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। আসলে কি চেঞ্জ হচ্ছে না? যদিও দেখা যাচ্ছে স্থির, কিন্তু প্রকৃতপক্ষে কম। কেন কম, ব্যাপারটা একটু ফিল করার চেষ্টা করো। হলো যে এরকম, তোমাকে একটা কোম্পানি বলছে যে তুমি যত কালেকশন করতে পারবা তার উপরে ডিপেন্ড করে তোমার বেতন নির্ধারণ হবে। এখন দেখা যাচ্ছে তুমি দৈনিক 1000 টাকা কালেকশন করতেছো, তোমার বেতন 100 টাকা, ওকে। কিন্তু পরের দিন তুমি 2000 টাকা কালেকশন করছো, কিন্তু তোমার বেতন বাড়ানো হয়নি, 100 টাকাই আছে। তাহলে তুমি কি মনে করো যে তোমাকে আসলে সমপরিমাণ বেতন দেওয়া হচ্ছে বা ঠকানো হচ্ছে না? তুমি পরের দিন 3000 টাকা কালেকশন করছো, বেতন ঠিকই 100 টাকাই দিচ্ছে, অর্থাৎ তোমার বেতনটা বাড়তেছে না। তাহলে কি হচ্ছে ঘটনা বলো? তুমি তোমার কাজটা বাড়ায় যাচ্ছ। মানে ব্যাপারটা হলো যে কি, লিথিয়ামে 3টা প্রোটন আছে, সোডিয়ামে প্রোটন আছে তোমার কয়টা, 11টা, পটাশিয়ামে প্রোটন আছে কয়টা, 19টা। প্রোটন সংখ্যা কিন্তু ঠিকই বাড়তেছে, বুঝো ব্যাপারটা, প্রোটন সংখ্যাটা কিন্তু ঠিকই বাড়তেছে, কিন্তু তার জেড ইফেক্টিভের মান মানে কার্যকরী যে কার্যকরী যে নিউক্লিয়ার চার্জ, সে চার্জটা সমান আছে। এখন সমান আছে মানে কি আসলেই সমান আছে? না, সমান নাই, আপেক্ষিকভাবে কমতেছে। দেখাচ্ছে মানটা সমান, কিন্তু আসলে আপেক্ষিকভাবে কমতেছে। কারণ এখানে 3টা প্রোটন থাকলে এই সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটা একটা প্রোটনের সমান যদি চার্জ ফিল করে, 11টা প্রোটন থাকলেও সে যদি একটা ইলেকট্রনের সমান চার্জ ফিল করে থাকে, তাহলে আসলে সে কি একটু কম পরিমাণে চার্জ ফিল করলো? ব্যাপারটা একটু অনুভবের বিষয়, একটু চিন্তা করে দেখো। আমি আবার বলি, তোমাকে কোম্পানি থেকে বলা হয়েছে তুমি যত আর্নিং করতে পারবা তোমার বেতন তত বাড়বে। এখন কিন্তু কোম্পানি তোমাকে কি করতেছে, 1000 টাকা তুমি আর্নিং করছো, কোম্পানি তোমাকে 100 টাকা বেতন দিচ্ছে। কিন্তু 2000 টাকা আর্নিং করছো, তাতেও তোমার 100 টাকা বেতন দিচ্ছে, তোমার তো 200 টাকা বেতন দেওয়ার কথা সেই রেশিও অনুসারে। 3000 টাকা আর্নিং করছো, সেই রেশিও অনুসারে তোমার 300 টাকা বেতন হওয়ার কথা, কিন্তু সেটা না হয়ে উল্টো হচ্ছে। কি হচ্ছে, 1000 টাকা তুমি আর্নিং করতেছো, তাতেও তোমার 100 টাকা বেতন। তুমি 2000 টাকা আর্নিং করতেছো, তাতেও তোমার 100 টাকা বেতন। তুমি 10,000 টাকা আর্নিং করতেছো, তাতেও তোমার 100 টাকা বেতন। তাহলে কি বেতনটা তোমার বাড়লো নাকি আলটিমেটলি কমে গেল? এখন তুমি রেশিও অনুসারে চিন্তা করে দেখো, ফিল করতে হবে এই ব্যাপারটা বুঝতে গেলে। ঠিক আছে, একটু ফিল করো তোমরা। তার মানে এখানে যদিও ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জের মানটা কি দেখাচ্ছে, সমান দেখাচ্ছে, কিন্তু আসলে এই মানটা মোটেও কি নয়, সমান নয়। এটা আসলে ধীরে ধীরে কমতেছে। কারণ এতটুকু দূরত্ব থেকে একটু হিসাব করে দেখো, এই দ্বিতীয় কক্ষপথে থেকে সে যদি একটা প্রোটনের সমান চার্জ ফিল করে, আর এখানে তৃতীয় কক্ষপথে থেকে যদি একটা প্রোটনের সমান চার্জ ফিল করে, আলটিমেটলি তার চার্জ ফিল হওয়ার পরিমাণটা কমে গেল। এখানে যদি চতুর্থ কক্ষপথে থেকে সে একটা ইলেকট্রনের সমান চার্জ ফিল করে, আলটিমেটলি তার চার্জ ফিল করার পরিমাণটা আরও কমে গেল, দূরত্ব বাড়ার কারণে আকর্ষণটা আরও কমে গেল। এই জিনিসটুকু তোমাদের উপলব্ধি করতে হবে। বুঝতে পারছো ব্যাপারটা? আশা করি বুঝতে পারতেছো। তাহলে এখানে আমরা আগের ব্যাপারটা একটু দেখি। আগের ব্যাপারটা কি হচ্ছে, একটা পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে ইফেক্টিভ নিউক্লিয়ারের চার্জটা ধীরে ধীরে বাড়তেছে, কারণ এখানে শক্তি স্তর সেম থাকতেছে। কিন্তু আমরা যখন একটা গ্রুপে আসব, একটা গ্রুপে উপর থেকে নিচের দিকে নামার সাথে সাথে ইফেক্টিভ নিউক্লিয়ারের চার্জটা কি হচ্ছে, স্থির থাকতেছে। স্থির থাকা মানে আলটিমেটলি চার্জটা কমে যাওয়া। বুঝতে পারছো? এই কারণে পরমাণুর আকার ধীরে ধীরে বেড়ে যায়, আকর্ষণ কমে যায়। সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণটা কমে যায়। আসলে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা সেম দেখালো, আলটিমেটলি আকর্ষণটা কিন্তু কমে যায়। ওকে, ডান। তাহলে এটাই ছিল আমাদের মূলত আমাদের কি আচ্ছাদন প্রভাব, আর হলো কি কার্যকরী নিউক্লিয়ার চার্জ। ওকে ওকে, এবার আমরা স্লেটারের রুলসটা একটু পড়ব। স্লেটারের রুলস
স্লেটার্স রুলস। ঠিক আছে, এই স্লেটার্স রুলসের মাধ্যমে আমরা কিভাবে কার্যকরী নিউক্লিয়ার চার্জ গণনা করা যায় সেই জিনিসটা আমরা একটু শিখব। তো এখন এই স্লেটার্স রুলসের একটা ব্যাপার একটু মনে রাখতে হবে। দেখো, আমরা যে এতক্ষণ পর্যন্ত আচ্ছাদন প্রভাবটা দেখলাম, আচ্ছাদন প্রভাবের হিসাবটা শুধুমাত্র আমরা করছিলাম কি? আমরা শুধুমাত্র করছিলাম যে যে কক্ষপথে ইলেকট্রনগুলো থাকে, ঠিক আছে, যে কক্ষপথে ইলেকট্রনগুলো থাকে তার হলো যে কি, যে অভ্যন্তরে যে কক্ষপথগুলো তারাই কেবলমাত্র আচ্ছাদন করে। কিন্তু আসলে স্লেটার্সের রুলসের ক্ষেত্রে আচ্ছাদনটা দুই ধরনের হয়। নিজের কক্ষপথে যদি ইলেকট্রন থাকে তারাও কিছুটা বিকর্ষণ বল তৈরি করে, তাহলে নিজের কক্ষপথে থেকেও আচ্ছাদন হতে পারে, আবার অভ্যন্তরীণ কক্ষপথগুলো তো আচ্ছাদন করবেই, এটা তো নিশ্চিত। মানে ব্যাপারটা আরেকটু তোমাদেরকে একটু বলি, আরেকটু ব্যাপারটা ফিল করো। ধরো আমার তৃতীয় কক্ষপথে আছে 3টা ইলেকট্রন, ঠিক আছে, আর দ্বিতীয় কক্ষপথে এখানে 2টা, এখানে তো তোমার 6টা আছেই। হ্যাঁ, এখানে দ্বিতীয় কক্ষপথে আছে আমাদের 2টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন আছে, এখানে 6টা ইলেকট্রন আছে, আর এখানে আছে 3টে ইলেকট্রন। ঠিক আছে, এখানে ইলেকট্রন সংখ্যা 6টা, আর এখানে ইলেকট্রন আছে কয়টা? 3টা। ওকে, তাহলে এখন এখানে কি হবে ঘটনা দেখো, এখানে আমি 6টা ইলেকট্রনই দিয়ে দিলাম। ধরো আমি তৃতীয় কক্ষপথের কোনো একটা ইলেকট্রনের কার্যকরী নিউক্লিয়ার চার্জ গণনা করব, মানে জেড ইফেক্টিভ গণনা করব। ঠিক আছে, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যেই হিসেবটা করলাম সেখানে আমরা দেখতে পাইছি কি, যে শুধুমাত্র অভ্যন্তরীণ কক্ষপথগুলোই ওকে বিকর্ষণ করবে। ঠিক আছে, শুধুমাত্র অভ্যন্তরীণ কক্ষপথ এর ইলেকট্রনগুলোই ওকে কি করবে? বিকর্ষণ করবে। ওকে, যে প্রথম কক্ষপথের ইলেকট্রনও ওকে বিকর্ষণ করলো, দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনগুলোও ওকে বিকর্ষণ করলো, মানে শিল্ডিং করলো। কিন্তু শুধুমাত্র যে তারাই করবে তা না, এই যে ও বাদে এই 3 নম্বর কক্ষপথে যে আরো 2টা ইলেকট্রন আছে না, এই 2টা ইলেকট্রনও কিন্তু ওর উপরে একটা প্রভাব ক্রিয়েট করবে, ওকে কিন্তু বিকর্ষণ করবে। ইলেকট্রনের ধর্মই হলো পরস্পরকে বিকর্ষণ করা। ঠিক আছে, সে ইলেকট্রনগুলা নিজের কক্ষপথে থেকেও ইলেকট্রনকে বিকর্ষণ করতে পারে, আবার অভ্যন্তরীণ কক্ষপথ থেকেও ইলেকট্রনকে কি করতে পারে? বিকর্ষণ করতে পারে। এই ব্যাপারটা তুমি আরো একটু বেশি ফিল করবা। ধরো আমাদের হাইড্রোজেনের ক্ষেত্রে তো একটাই শক্তি স্তর, আর এখানে একটাই ইলেকট্রন আছে। তো এখানে তো তোমার আচ্ছাদন করার মতো কেউ নাই। কিন্তু তুমি যখন হিলিয়ামের ক্ষেত্রে আসবা, তাহলে হিলিয়ামের ক্ষেত্রে কয়টা ইলেকট্রন আছে দেখো? 2টা ইলেকট্রন আছে। তাহলে কি হওয়ার কথা দেখো, হিলিয়ামের এখানে তো আর কোনো অভ্যন্তরীণ কোনো শক্তি স্তর নাই। ঠিক আছে, তাহলে হিলিয়ামে কি আচ্ছাদন প্রভাব থাকার কথা ছিল আদৌ? বলো তোমরা, থাকার কিন্তু কথা ছিল না। বুঝতে পারছো, যেহেতু তোমার এখানে কি নাই, আর কোনো কক্ষপথ নাই। কিন্তু তাহলে এই যে ইলেকট্রনগুলা, এই প্রত্যেকটা ইলেকট্রন কয়টা প্রোটন দ্বারা আকর্ষণ বল অনুভব করার কথা ছিল? এই ইলেকট্রনটাও 2টা প্রোটনের আকর্ষণ বল অনুভব করার কথা ছিল, এই ইলেকট্রনটাও 2টা প্রোটনের আকর্ষণ বল অনুভব করার কথা ছিল। বুঝতে পারতেছো ব্যাপার? কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে যে না, এরা কেউই 2টা প্রোটনের সমান আকর্ষণ বল অনুভব করে না। এর কারণটা কি? এই একটা ইলেকট্রন পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। তার মানে আচ্ছাদন প্রভাবের ইলেকট্রনগুলো যদি একই শক্তি স্তরেও থাকে, সেক্ষেত্রেও সে কিছুটা শিল্ডিং ইফেক্ট তৈরি করবে বা আচ্ছাদন প্রভাব তৈরি করবে। মানে ওকে কি করবে? ঠিকই বিকর্ষণ করবে। তাহলে ওকে বিকর্ষণ করার কারণে, এই ইলেকট্রন বিকর্ষণ করার কারণে এই নিউক্লিয়াস কর্তৃক সম্পূর্ণ যে আকর্ষণ বল, সে আকর্ষণ বলটা আসলে কেউই পাবে না। তার মানে আমাদের স্লেটার্সের রুলসটা হলো যে কি বলো, নিজ কক্ষপথের ইলেকট্রনগুলো কি করবে? শিল্ডিং ইফেক্ট তৈরি করবে, পাশাপাশি ভিতরের কক্ষপথের ইলেকট্রনগুলো তো করবেই, পাশাপাশি নিজ কক্ষপথের ইলেকট্রনগুলো একটা স্ক্রিন তৈরি করবে, একটা ইফেক্ট তৈরি করবে, আচ্ছাদন তৈরি করবে, যে আচ্ছাদনের কারণে আমাদের কার্যকরী নিউক্লিয়ার চার্জটা কি হবে? কমে যাবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ারলি তোমরা বুঝতে পারতেছো। এখন আমি সেই স্লেটার্সের রুলসের মাধ্যমে আমরা কি করব, এই
নিউক্লিয়ার কার্যকরী নিউক্লিয়ার চার্জ বের করার নিয়মটা আমরা শিখব, শেখার সাথে সাথে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবা যে আসলে প্রবলেমটা আমাদের কোথায়। কি ঠিক আছে? ওকে, তাহলে আমরা আমাদের স্লেটার্সের রুলসে একটু যাই। ওকে, তো স্লেটার্সের রুলসের ক্ষেত্রে একটা ব্যাপার একটু মাথায় রাখবা, সেটা হলো স্লেটার্সের রুলসকে আমরা একটু এভাবে চিন্তা করি, 1s 2s 2p, এটাকে আমরা একটু ব্র্যাকেট দিয়ে রাখবো, 3s 3p, এটাকেও একটু ব্র্যাকেট দিয়ে রাখবো, 3d, দেন হলো আবার 3d কে আলাদা ব্র্যাকেট দিয়ে রাখবো, 4s 4p কে আলাদা ব্র্যাকেট দিয়ে রাখবো। ঠিক আছে, এরপরে হলো যে কি 4d 4f, মানে d আর f গুলো এরকম আলাদা আলাদা ভাবে থাকবে। এরকম ব্র্যাকেটগুলো দেওয়ার আসলে অনেক কারণ আছে। এস আর পি এর ক্ষেত্রে এক ধরনের হিসেব হবে, আর ডি আর এফ এর ক্ষেত্রে আরেক ধরনের হিসেব হবে। আমাদের দুই ধরনের হিসেব, এস আর পি আর ডি আর এফ এর জন্য একটু আলাদা আলাদা হিসেব হবে। কি ঠিক আছে? আচ্ছা, তো এখন এখানে আমি একটা চার্ট করে দেই, সেটা হলো কি, দেখো এটা আমি লিখলাম nth শেল, এটা হলো n-1th, আর এটা হলো যে n-2 বা আদার্স ডট ডট ডট, এটা আদার্স হতে পারে, n-2 অ্যান্ড আদার্স, n-2 অ্যান্ড আদার্স। ঠিক আছে? আচ্ছা, এখানে একটু ব্যাপার মাথায় রাখতে হবে, n মানে যে সবসময় সর্বশেষ কক্ষপথ বা কক্ষপথ সংখ্যা, এটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য না। ঠিক আছে? এন এর মান নিয়ে কিন্তু অনেক সময় একটু কনফিউশন তৈরি হয়ে যাবে, বিশেষ করে যখন আমি ডি এর হিসাবটা করব, তখন এন এর মানে একটু কনফিউশন তৈরি হয়ে যাবে তোমাদের। ঠিক আছে? তো এটা আমি আগেই বলে রাখলাম, তোমরা ব্যাপারটা যখন আমি হিসেবের মধ্যে নিয়ে আসবো তখন তোমরা ব্যাপারটা ফিল করতে পারবা। আচ্ছা, আমি এখানে এস আর পি এর জন্য একটা হিসাব করে রাখি। আচ্ছা, এন মানে কি? এন মানে হলো আলটিমেটলি মানে এস আর পি অরবিটালে, মানে বা সর্বশেষ যে অরবিটালটা তুমি চিন্তা করবা, যে অরবিটালে ইলেকট্রনের কার্যকরী নিউক্লিয়ার আধান বের করবা, সেই অরবিটালে ওই ইলেকট্রনটা বাদে অন্য যদি ইলেকট্রন থাকে, সে কতটা স্ক্রিন করবে? সে এস আর পি এর ক্ষেত্রে 0.35 পরিমাণ স্ক্রিন করবে, আর তার লোয়ার যেটা আছে n-1 এর ক্ষেত্রে সে 0.85 পরিমাণ স্ক্রিন তৈরি করবে, আর n-2 বা আদার্স এর ক্ষেত্রে সে সম্পূর্ণরূপে স্ক্রিন তৈরি করবে। স্ক্রিন 1 মানে কি? মানে একদম সম্পূর্ণরূপে স্ক্রিন তৈরি করে ফেলা। ঠিক আছে? মানে একটা প্রোটন একটা ইলেকট্রনকে একদম পরিপূর্ণভাবে স্ক্রিন করে রাখে। এস আর পি এর ক্ষেত্রে n-2 অথবা আদার্স তার যত অরবিটালগুলো আছে তা। ঠিক আছে? আর ডি আর এফ এর ক্ষেত্রে কি হবে দেখো, ডি আর এফ এর ক্ষেত্রে হবে এরকম, nth কক্ষপথের জন্য 3.5 অবশ্যই, কিন্তু বাদ বাকি যত কক্ষপথ আছে n-1 বা বলি n-2 বলি, যাই বলি না কেন, তাদের জন্য 1.00। এই হিসেবটা তোমার একটু মাথায় রাখতে হবে। এটা মাথায় রাখলে পর আমরা খুব সহজেই আমরা কিন্তু এই স্ক্রিন ইফেক্টটা আমরা বের করতে পারবো। কি ঠিক আছে? তবে আমি এখন উদাহরণের মাধ্যমে, ধাপে ধাপে উদাহরণের মাধ্যমে আমি প্রত্যেকটা মানে এন কিভাবে হিসেব করা হয়, n-1 n-2 এর হিসেবে যে প্রবলেমগুলো থাকে, সেই প্রবলেমগুলো আমি ধারাবাহিকভাবে আমি এখন দেখাই দেব। ঠিক আছে? চলো আমরা শুরু করি। ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রথমে দ্বিতীয় কক্ষপথের দ্বিতীয় পর্যায়ের ইলেকট্রনগুলো একটু চিন্তা করি। আমরা লিথিয়াম থেকে শুরু করে দেই। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, আর হলো যে কি নিয়ন। দেখো, আমরা এর আগেও যে কার্যকরী ইফেক্টটা আমরা বের করছি, ওটা কিন্তু জাস্ট তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে বের করছে, ওটা কিন্তু স্লেটার্সের রুলস না। আমরা কিন্তু এখন স্লেটার্সের রুলস পড়তেছি। ঠিক আছে? আমরা কিন্তু এই স্লেটার্সের রুলস পড়তেছি, স্লেটার্সের রুলস হিসেব করে কিন্তু আমরা এখন স্ক্রিন ইফেক্টটা বের করতেছি। সো আগের সাথে একটু ব্যতিক্রম হবে। আচ্ছা, এখানে আমাদের অবশ্যই সকলের হলো যে কি আমাদের প্রোটন সংখ্যা এখানে 3 4 5 6 7 8 9 10। ওকে, তাহলে আমাদের এখানে আমাদের সূত্র কি, জেড ইফেক্টিভ ইজ ইকুয়াল টু হলো জেড মাইনাস সিগমা।
তাহলে আমরা প্রথমে সিগমা এর মানটা একটু বের করে নিই। এটা হলো সিগমা এর হিসেব, সিগমা এর ভ্যালু। সিগমা আমি কিভাবে বের করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আগে ইলেকট্রন বিন্যাসটা একটু লিখে নিই। 1s2 2s1, বেরিলিয়াম 1s2 2s2, বোরন 1s2 2s2 2p1, 2p1 এ আমি একটা ব্র্যাকেট দেব, 1s2 2s2 2p2 তে আমরা একটা ব্র্যাকেট দেব, 1s2 2s2 2p3 তে একটা ব্র্যাকেট দেব, 1s2 2s2 2p4 এ একটা ব্র্যাকেট দেব, আবার 1s2 2s2 2p5 এ একটা ব্র্যাকেট দেব, দেন 1s2 2s2 2p6 এ একটা ব্র্যাকেট দেব। বুঝতে পারছো? এই ব্র্যাকেট দেওয়ার কারণে আমাদের হিসেবটা খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে? এখানে আমি একটা ব্র্যাকেট দেব, এখানে একটা ব্র্যাকেট দেব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রথমে সিগমা হিসেবটা কাউন্ট করি, সিগমা গণনা করি প্রথমে। ওকে, আমরা প্রথমে সিগমা গণনা করি। আচ্ছা, সিগমা এর মানটা গণনা করি। দেখো, লিথিয়ামের এই যে 2s1 এটার সিগমা কাউন্ট করব, ঠিক আছে? মানে এটা কতটা, মানে দ্বিতীয় কক্ষপথের এই ইলেকট্রনটা কতটা সে কার্যকরী আধান ফিল করে সেটা আমরা বের করব। দেখো, এই ইলেকট্রনটা বাদে এখানে আর কোনো ইলেকট্রন নাই, তাই এটার জন্য 0 0 0 ইন্টু 3.35, বুঝতে পারছো? প্লাস কি হবে, প্লাস হবে তার আগে আছে কয়টা ইলেকট্রন, দেখো দুইটা ইলেকট্রন আছে। তাহলে দেখো, যেহেতু এটা এস কক্ষপথের ইলেকট্রন, মানে এস অরবিটালের ইলেকট্রন, এস অরবিটালের ইলেকট্রনের ক্ষেত্রে এটা যদি এন হয়, এটা হলো n-1, তাহলে n-1 এর জন্য কতটা স্ক্রিন ফিল করবে? 0.85 পরিমাণ স্ক্রিন ফিল করবে। তাহলে এখানে কি হবে, এটার সাথে যোগ হয়ে যাবে, এখানে কয়টা ইলেকট্রন আছে? দুইটা ইলেকট্রন আছে, 2 ইন্টু 0.85, বুঝতে পারছো ব্যাপারটা? 2 ইন্টু 0.85, তাহলে কতটা এখানে স্ক্রিন ফিল করলো বলো, কতটা? আমরা একটু ক্যালকুলেটর হাতে নিয়ে নেই, কতটা হলো এখানে? 2 ইন্টু 0.85, 2 ইন্টু 0.85, 1.7। তাহলে এখানে সিগমা এর ভ্যালুটা হলো, এখানে সিগমা এর ভ্যালুটা হলো টোটাল 1.7, এটুকু কিন্তু 1.7, ঠিক আছে? এবার দ্বিতীয় ক্ষেত্রে সিগমা এর হিসাবটা আমরা একটু করে নিই। দ্বিতীয় ক্ষেত্রে সিগমা এর হিসাবটা কি হবে দেখো। আচ্ছা, এখানে দেখো, এখানে 2s অরবিটালের একটা ইলেকট্রনের হিসাব করতে হবে, যে ডিফেক্টিভ হিসাব হবে, মানে প্রতিটা ইলেকট্রনের জন্য হিসাব হবে। তাহলে এখানে যখন তুমি একটা ইলেকট্রন হিসাব করবা, একটা ইলেকট্রনের যে ডিফেক্টিভ বের করবা, তাহলে এখানে ওই ইলেকট্রনটা বাদে আরও একটা ইলেকট্রন থাকে, যেহেতু এখানে ইলেকট্রন দুইটা, তাহলে ওই বাদ বাকি ইলেকট্রনটা তোমাকে 0.35 পরিমাণ স্ক্রিন দেবে, প্লাস তার আগের কক্ষপথে আছে দুইটা, তাহলে 2 ইন্টু 0.85, তাহলে কত হয় বলো? 1.7 এর সাথে 1.7 এর সাথে যোগ হবে 0.35, তাহলে হলো 2.05। এই পরিমাণ সিগমা ফিল করবে কে? বেরিলিয়াম। তাহলে বেরিলিয়ামের 2s অরবিটালের কোনো একটা ইলেকট্রন 2.05 পরিমাণ সে স্ক্রিন ফিল করবে, ঠিক আছে? তার নিজের শক্তি স্তরের জন্য, নিজের কক্ষপথের ইলেকট্রনের জন্য হবে 0.35, আর বাহিরের কক্ষপথের জন্য হবে 0.85, ঠিক আছে? একটু হিসাবটা মিলিয়ে নিও। এরপরে দেখো, বোরনের ক্ষেত্রে কি হবে সিগমা এর ভ্যালুটা। দেখো, এখানে দ্বিতীয় কক্ষপথে টোটাল ইলেকট্রন আছে 3টা, তাহলে তুমি যে ইলেকট্রনটার কার্যকরী নিউক্লিয়ার আধান বের করবা, তাহলে ওই ইলেকট্রনটা বাদে ওই কক্ষপথে আরও দুইটা ইলেকট্রন আছে। দেখো, ওখানে দ্বিতীয় কক্ষপথে টোটাল ইলেকট্রন আছে 3টা, তাহলে ওই ইলেকট্রনটা বাদে সেখানে আরও দুইটা ইলেকট্রন আছে, সেই দুইটা ইলেকট্রন তোমাকে কতটা স্ক্রিন করবে? দুইটা ইলেকট্রন 0.35 পরিমাণ স্ক্রিন করবে। এই যে কক্ষপথে থাকবে সেই কক্ষপথে অন্যান্য ইলেকট্রনগুলোর জন্য 0.35, ঠিক আছে? প্লাস তার আগের কক্ষপথে তো দুইটা আছেই, তাহলে সেখানে 2 ইন্টু 0.85, তাহলে কত হচ্ছে এখানে? এখানে হচ্ছে 2.40 হবে। তোমরা একটু হিসাব করে দেখবা, 2.40 হবে। তাহলে ঠিক একইভাবে এখানে কার্বনের ক্ষেত্রে কি হচ্ছে সিগমা এর ভ্যালু। কার্বনের ক্ষেত্রে দেখো, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন আছে 4টা, আমি যে ইলেকট্রনটার হলো যে কি আমরা ইফেক্টিভ চার্জ, নিউক্লিয়ার চার্জ বের করব, সেটা বাদে এখানে আরও 3টে ইলেকট্রন আছে, সেই 3টে ইলেকট্রন স্ক্রিন করবে 3 ইন্টু 0.35 পরিমাণ, প্লাস তার আগের কক্ষপথে আছে দুইটা, 2 ইন্টু 0.85, তাহলে কত হয়ে যাবে? 2.75 হয়ে যাবে। বুঝতে পারছো ব্যাপার? ঠিক একইভাবে আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে কাউন্ট করে ফেলি।
তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে কি হবে, এর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 5টা, তাহলে যেই ইলেকট্রনটার জন্য কার্যকরী নিউক্লিয়ার চার্জ বের করবা সেই ইলেকট্রনটা বাদে ওই কক্ষপথে আরও 4টা ইলেকট্রন আছে, সেই 4টা ইলেকট্রন স্ক্রিন করবে 0.35 প্লাস 2 ইন্টু 0.85, তাহলে কত হয়ে যাবে 3.1 হয়ে যাবে। ঠিক আছে, অক্সিজেনের ক্ষেত্রে কি হবে দেখো, সিগমা এর ভ্যালু, তাহলে সিগমা এর ভ্যালু হবে কত, এখানে টোটাল ইলেকট্রন আছে কয়টা, 4 আর 2 6টা, এস আর পিতে 6টা ইলেকট্রন আছে, তার একটাকে যদি তুমি বাদ দাও বাকি থাকে 5টা ইলেকট্রন, যেটা 0.35 পরিমাণ স্ক্রিন তৈরি করবে প্রত্যেকটা, আর তার আগের যে কক্ষপথ আছে এই যে n-1 তার জন্য হবে কি 0.85, তাহলে 2 ইন্টু 0.85, তোমরা একটু ক্যালকুলেট করে দেখবা ফলাফল পাবা 3.45। ঠিক একইভাবে ফ্লোরিনের ক্ষেত্রে কি হবে, ফ্লোরিনের সিগমা এর ভ্যালুটা কত হবে, এখানে 7টা ইলেকট্রন আছে, ওই একটা ইলেকট্রন বাদ দিলাম, আমি বারবার কিন্তু একই কথা রিপিট করতেছি এই কারণে যেন তোমাদের মাথায় গেঁথে যায়। ঠিক আছে, তাহলে এখানে কি হবে 6টা ইন্টু হবে 0.35 প্লাস হলো 2 ইন্টু 0.85, তাহলে কত হবে 3.8 পরিমাণ স্ক্রিন ফিল করবে। নিয়নের ক্ষেত্রে কি হবে, সিগমা এর ভ্যালু হবে এখানে আমাদের 7 ইন্টু 0.35 প্লাস 2 ইন্টু 0.85, তাহলে কত হবে এখানে 4.15 পরিমাণ স্ক্রিন ফিল করবে। তাইলে এবার আমাদের সিগমা এর ভ্যালুটা যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে এখন আমরা খুব সহজেই আমরা জেড ইফেক্টিভের মানটা বের করতে পারবো। তাইলে লিথিয়ামের ক্ষেত্রে লিথিয়ামের জেড ইফেক্টিভের মান কত হবে দেখো, লিথিয়ামের জেড এর মান কত 3 থেকে তুমি 1.7 বাদ দাও, তাহলে 3 মাইনাস 1.7, লিথিয়ামের হলো কত 1.3, তার মানে লিথিয়ামের 2s অরবিটালের যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটা মনে করবে যে 1.3 খানা প্রোটন ওকে আকর্ষণ করতেছে, মানে 3খানা প্রোটন আকর্ষণ বলটা সে ফিল করবে না। এই যে এখানে যে তার যে 3খানা প্রোটন আছে এই 3খানা প্রোটন দ্বারা সে কিন্তু আকর্ষণ বলটা ফিল করবে না, সে ফিল করবে কতটুকু 1.3 পরিমাণ প্রোটন, যে পরিমাণ আকর্ষণ বল তাকে দেখাচ্ছে সেটাই সে মাত্র ফিল করবে। বুঝতে পারছো ব্যাপারটা? ঠিক একইভাবে বেরিলিয়ামের ক্ষেত্রে কি হবে, এই যে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনটার আমরা জেড ইফেক্টিভের মানটা গণনা করলাম, তাহলে 4 মাইনাস 2.05 বিয়োগ দিয়ে দাও, তাহলে এখানে কি হবে জেড ইফেক্টিভ 4 মাইনাস 2.05, হ্যাঁ, ইজ ইকুয়াল টু হবে 1.95। তার মানে বেরিলিয়ামের সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রন আছে সে মনে করবে কি, সে মনে করবে 1.95 খানা প্রোটন তাকে আকর্ষণ করতেছে, অথচ তার কাছে প্রোটন আছে কয়টা, 4টা প্রোটনের আকর্ষণ সে ফিল করবেই না, সে মনে করবে যে নিউক্লিয়াসে 1.95 খানা কি আছে, প্রোটন আছে, সেই পরিমাণ প্রোটন তাকে কি করতেছে, আকর্ষণ করতেছে। ঠিক আছে, এবার ঠিক একইভাবে বোরনের ক্ষেত্রে চিন্তা করো, বোরনের জেড ইফেক্টিভের মানটা কত আসবে 5 মাইনাস 2.40, তাহলে এখানে কত হবে 2.6 হবে। ওকে, কার্বনের ক্ষেত্রে কি হবে জেড ইফেক্টিভের মান, কার্বনের 6 মাইনাস 2.75, তাহলে কত হবে 6 মাইনাস 2.75 3.25 হবে, 3.25 হবে। তাহলে আমি আবার একটু মনে করাই দেই যে কার্বনের যে দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রন আছে সেই দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনগুলো কি করবে, দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনগুলো মনে করবে যে 3.25 খানা প্রোটন নিউক্লিয়াস থেকে তাদেরকে আকর্ষণ করতেছে, মানে নিউক্লিয়াসে ওরা মনে করবে, এই ইলেকট্রনগুলো মনে করবে যে নিউক্লিয়াসে 3.25 পরিমাণ প্রোটন যে পরিমাণ চার্জ ক্রিয়েট করছে ওই পরিমাণ চার্জ দ্বারা তাদেরকে আকর্ষণ করতেছে, অথচ নিউক্লিয়াসে প্রোটন আছে কিন্তু 6খানা, সেই সম্পূর্ণ চার্জ কিন্তু তারা ফিল করতে পারতেছে না। বুঝতে পারতেছো আশা করি এতক্ষণে? ঠিক আছে, এতগুলো কথা বলার পরেও না বোঝার কোনো কারণ আমি দেখছি না। ঠিক আছে, এবার আমরা যদি নাইট্রোজেনের ক্ষেত্রে হিসেব করি, নাইট্রোজেনের আছে কত দেখো 7 মাইনাস এখানে বাদ যাবে 3.1, তাহলে কত হয় 3.9। ঠিক একইভাবে অক্সিজেনের ক্ষেত্রে জেড ইফেক্টিভের মানটা কত হবে 8 মাইনাস হলো যে কত 3.45, ওকে, এটা হবে কত 4.55। ঠিক একইভাবে ফ্লোরিনের ক্ষেত্রে যদি আমরা হিসেব করি জেড ইফেক্টিভের মান যদি আমরা ফ্লোরিনের ক্ষেত্রে হিসেব করি 9 মাইনাস 3.8,
তাহলে কত হচ্ছে 5.2 হচ্ছে। নিয়নের ক্ষেত্রে যদি আমরা হিসেব করি জেড ইফেক্টিভের মান, তাহলে কত হচ্ছে নিয়নের ক্ষেত্রে 10 মাইনাস 4.15, তাহলে হচ্ছে কি 5.85 হচ্ছে, 5.85 হচ্ছে। আচ্ছা, তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে একটা পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে যখন আমরা হিসেব করলাম, আমাদের জেড ইফেক্টিভের মান দেখো ধীরে ধীরে কিন্তু বাড়তেছে। আর জেড ইফেক্টিভের মান যদি বাড়ে, পরমাণুর আকার কি হয়? ছোট হয়। আচ্ছা, এবং এটার সাথে আরো অন্যান্য অনেক ব্যাখ্যা আমরা দিতে পারবো এই জেড ইফেক্টিভের মানটা গণনার মাধ্যমে। আশা করি এই যে আমাদের হলো যে কি এসআরপি গ্রুপের এই জেড ইফেক্টিভের মানের গণনার নিয়মটা তোমরা শিখতে পারছো কি? ঠিক আছে, এবার আমরা ডি এর ক্ষেত্রে উদাহরণটা দিয়ে বুঝাবো। ডি অরবিটালের ক্ষেত্রে কিভাবে আমরা জেড ইফেক্টিভের মান গণনা করতে পারি। ডি এর ক্ষেত্রে হিসেবটা যা হবে, এফ এর ক্ষেত্রেও হিসেবটা একেবারে সেম হবে। এই যে আমাদের এখানে আমরা এখানে ব্র্যাকেটটা দিলাম, এই ব্র্যাকেটটা খুব সতর্কতার সহিত একটু বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসি জেড ইফেক্টিভের মান হলো যে তোমার, আচ্ছা আমরা এখন ডি অরবিটালের ক্ষেত্রে আমরা একটু দেখি। ধরো আমরা স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ঠিক আছে, তারপরে হলো যে কি ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ, ঠিক আছে, আয়রন, এরকম আমরা অনেকগুলোই করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, আমরা স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে যদি ইলেকট্রন বিন্যাসটা দেখি কি হবে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d1, 4s2, এটাকে আলাদাভাবে আমরা দেব, ঠিক আছে, ঠিক আছে, এগুলোকে আমরা আলাদাভাবে দেব। এই টাইটেনিয়ামের ক্ষেত্রে কি হবে, টাইটেনিয়ামের ক্ষেত্রে 1s2, 2s2, 2p6 আলাদা ব্র্যাকেটে, 3s2, 3p6 আলাদা ব্র্যাকেটে, 3d2, 4s2। ভ্যানাডিয়ামের ক্ষেত্রে কি হবে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d3, 4s2। ক্রোমিয়ামের ক্ষেত্রে কি হবে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d5 আর হলো 4s1। ম্যাঙ্গানিজের ক্ষেত্রে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d5, 4s2। আয়রনের ক্ষেত্রে কি হবে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6, 4s2। ওকে, আমরা এখানে জাস্ট ডি ব্লকের মানে ডি অরবিটালের ইলেকট্রনগুলোর ক্ষেত্রে আমরা স্ক্রিন ইফেক্ট বের করব। স্ক্রিন ইফেক্ট যে কোনো ক্ষেত্রেই বের করা যায়। ওকে, এটা হলো যে 21, 22, 23, 24, 25, 26। ওকে, তাহলে এখন এখানে একটু খেয়াল করে দেখো, এটা এই যে আমরা যদি জেড ইফেক্টিভের মানটা বের করে আগে সিগমা এর মানটা বের করে নিই, তারপর আমরা জেড ইফেক্টিভের মানটা বের করব, ঠিক আছে? সিগমা এর মানটা আগে একটু কাউন্ট করে নিই। দেখো, সিগমা এর মানের গণনার ক্ষেত্রে এই যে আমরা এখানে 3D অরবিটালকে যদি আমরা n বলি, nth বলি, তাহলে এখানে ডি অরবিটালে এই একটা ইলেকট্রন ছাড়া কিন্তু আর কোনো ইলেকট্রন নাই। বুঝতে পারছো ব্যাপারটা? এখন তুমি মনে করতে পারো স্যার এখানে তো হলো যে কি এই যে এখানেও তো তৃতীয় কক্ষপথ, তাহলে এরা তো nth শেলের অন্তর্ভুক্ত। কিন্তু না রে বাবা, এখানে ওরা কিন্তু nth শেলের অন্তর্ভুক্ত হবে না। এই কথাটাই আমি বারবার বুঝাতে চাইছি। ওখানে যে আমি এখানে আগেই বলে দিলাম যে এখানে যে আমরা nth শেল বলি, এই nth মানে কিন্তু তুমি এটাকে যদি তুমি কক্ষপথের নাম্বারের সাথে তুলনা করো তাহলে কিন্তু হবে না। এই nth এখানে এস আর পি হলো যে একটা গ্রুপ, এখানে একটা গ্রুপের সাথে তুলনা করো, এটা হলো একটা গ্রুপ, এটা হলো একটা গ্রুপ। বুঝতে পারছো ব্যাপারটা? গ্রুপের সাথে তুমি তুলনা করবা। ওকে, আচ্ছা, তাইলে এখন এখানে তুমি চিন্তা করবা এটা যদি n হয়, এগুলো কিন্তু n-1 এর মধ্যে পড়বে, যদিও এখানে 3, এখানে 3, কিন্তু এখানে মনে করবা, আমি আবার বলি, এটা যদি n হয়, ডিটা যদি n হয়, তার আগে যেগুলো আছে এস আর পি, এটা কিন্তু n-1, এটা কিন্তু n-2, এটা কিন্তু n-3। তার মানে এটা যদি n হয়, এটা হবে n-1, এটা হবে n-2, আর এটা হবে n-3। এই কথাটাই আমাদের এখানে বোঝার বিষয়। তাহলে এখানে আমরা এই স্লেটারের সূত্রতে যে n বুঝি, এই n মোটেও কিন্তু কক্ষপথ সংখ্যাকে বোঝানো হয়নি,
ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা ভুল মেসেজ যাবে তোমাদের কাছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা চিন্তা করবা। আর আরেকটা কথা বলি, সেটা হলো তুমি যে কক্ষপথের স্ক্রিন ইফেক্টটা বের করবা, মানে যে অরবিটালের ইলেকট্রনের স্ক্রিন ইফেক্টটা বের করবা, তার বহিস্থ কক্ষপথের স্ক্রিন ইফেক্ট নাই, কারণ ও তো বাহিরে, ও তো আর ভিতরে না। বাহিরের ইলেকট্রন কখনো অভ্যন্তরীণ ইলেকট্রনে ইফেক্ট তৈরি করে না। ব্যাপারটা হলো এরকম, ধরো তোমার এ হলো নিউক্লিয়াস, তোমার ধরো 2 নাম্বার কক্ষপথে তোমার আছে ধরো 6টা ইলেকট্রন বা 8টা ইলেকট্রনই আছে। ধরো 2 নাম্বার কক্ষপথে ধরো তোমার 8টা ইলেকট্রন আছে, আর 3 নাম্বার কক্ষপথে আছে ধরো 3টা ইলেকট্রন। এখন তুমি 2 নাম্বার কক্ষপথের কোনো ইলেকট্রনের যদি স্ক্রিন ইফেক্ট বের করতে চাও, ঠিক আছে, মানে সিগমা এর ভ্যালুটা বের করতে চাও, তাহলে এই যে বাহিরের কক্ষপথ কিন্তু ওর উপরে কোনো প্রভাব বিস্তার করবে না। ঠিক আছে, ওর উপরে প্রভাব বিস্তার করবে শুধুমাত্র ভিতরের যে ইলেকট্রন আছে সেটা, আর নিজের যে ইলেকট্রনগুলো আছে সেই নিজের ইলেকট্রনগুলা এবং ভিতরের ইলেকট্রনগুলা প্রভাব বিস্তার করবে। এর কোনো প্রভাব নাই, মানে আউটার সেলের কোনো প্রভাব নাই। বুঝতে পারছো? তার মানে 3D অরবিটালের সিগমা এর ভ্যালুর ক্ষেত্রে, আচ্ছাদন প্রভাবের ক্ষেত্রে 4s অরবিটালের কোনো ভূমিকা নাই। তাহলে 4s অরবিটালের হিসাবটা কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। এই ইলেকট্রনগুলোর কোনো হিসাব দরকার নাই 3D এর যখন মান তুমি গণনা করবা। আশা করি ব্যাপারটা ফিল করতে পারতেছো। ঠিক আছে, তাহলে এখন এখানে কি হবে দেখো, এখন এখানে ডি অরবিটালে তো আর ইলেকট্রন নাই, তাহলে ডি অরবিটালে যেহেতু আর কোনো ইলেকট্রন নাই 0.35। ওকে, প্লাস কি হবে দেখো, এখানে বলা হয়েছে কি, বলা হয়েছে ডি আর এফ এর ক্ষেত্রে n-1 থাকুক n-2 থাকুক, সকলের জন্য ভ্যালুটা কত হবে? 1 হবে। তাহলে এখানে কি হবে, এই যে n-1 থেকে শুরু করে n-3 পর্যন্ত, n-1 n-2 n-3 এরা পরিপূর্ণভাবে শিল্ড করে ফেলবে 1। তাহলে এখানে টোটাল ইলেকট্রন আছে কয়টা? 2 4 মানে 8 8 16 17 18টা ইলেকট্রন আছে। তাহলে প্লাস 1 × 18, মানে এদের সকলের জন্য ভ্যালু কিন্তু সমান। বুঝতে পারছো ব্যাপারটা? চারটা দেখো, চারটা দেখলেই তোমরা ব্যাপারটা বুঝতে পারবা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন এখানে কতটা ফিল্ড তৈরি করলো? এখানে 18 পরিমাণ শিল্ড তৈরি করলো। ঠিক আছে, এখানে 18 পরিমাণ শিল্ড তৈরি করলো। আচ্ছা, এবার টাইটানিয়ামের ক্ষেত্রে আসি। টাইটানিয়ামের এখানে ডি অরবিটালে ইলেকট্রন আছে কিন্তু 2টা। তাহলে ডি অরবিটালে যদি আমি একটার হিসাব করি, এখানে কিন্তু 4s এর হিসাব বাদ। আমি আবারও বলি 4s এর হিসাব বাদ, এখানেও 4s এর হিসাব বাদ। ঠিক আছে, তাহলে এখন এখানে সিগমার ভ্যালু কি হবে? ডি অরবিটালে ও ছাড়া আরও একটা ইলেকট্রন আছে, তাহলে একটা ইলেকট্রন থাকলে 0.35 প্লাস কি হবে এখানে দেখো, এখানে আছে টোটাল কয়টা ইলেকট্রন? 18টা ইলেকট্রন। তাহলে 1 × 18, তাহলে কত হবে? 18.35 হবে। ওকে, আবার ঠিক একইভাবে ভ্যানাডিয়ামের ক্ষেত্রে 3D অরবিটালের একটা ইলেকট্রনের সিগমা এর ভ্যালু কত হবে? 3D অরবিটালের আছে 3D অরবিটালে 3টা ইলেকট্রন আছে, তার একটা ইলেকট্রন যদি আমি হিসাব করি, তাহলে বাদ বাকি এখনো এখানে 2টা ইলেকট্রন থাকে। সেই 2টা ইলেকট্রন এই পরিমাণ স্ক্রিন তৈরি করবে, প্লাস এরা বাদ বাকি যারা আছে এদের সকলে তো সমান, মানে n-1 n-2 n-3 সকলের জন্য সমান হিসেব, সবাই সমান পরিমাণে ইফেক্ট তৈরি করবে। তাহলে 1 × 18টা ইলেকট্রন আছে সেখানেও। ঠিক আছে, তাহলে 18.70 পরিমাণে ইফেক্ট তৈরি করবে। ঠিক একইভাবে আমরা যদি ক্রোমিয়ামের ক্ষেত্রে আসি, তাহলে ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখো, এই তো এটা তো বাদ, এটা বাদ, 4s বাদ। তাহলে এখানে ডি অরবিটালে আছে টোটাল 5টা ইলেকট্রন। তাহলে আমরা যে ইলেকট্রনটার সিগমা ইফেক্টিভ বের করব সেই ইলেকট্রনটা বাদ বাকি এখানে আরও 4টা ইলেকট্রন থাকে। তাহলে 0.35 প্লাস এখানে টোটাল আছে 18টা ইলেকট্রন। তাহলে কি হবে? 1 × 18, তার মানে টোটাল কত হয়ে দাঁড়ালো? টোটাল দাঁড়ালো কত এখানে? আমরা একটু হিসাব করি, 4 × 0.35 প্লাস 18, 19.4। আচ্ছা, এরপরে আসো আমাদের ম্যাঙ্গানিজের ক্ষেত্রে। ম্যাঙ্গানিজের ক্ষেত্রে তো এই হিসাব বাদ, তাহলে ম্যাঙ্গানিজের সিগমা এর ভ্যালু কত হবে? এখানে ডিতে আছে 5টা ইলেকট্রন, তাহলে যেটার হিসাব করব সেটা বাদে আরও আছে 4টা। 4 × 0.35 প্লাস হবে কি 1 × 18, এটাতেও কিন্তু আমাদের 19.4 হবে। ঠিক আছে, আচ্ছা, আয়রনের ক্ষেত্রে কি হবে? আয়রনের ক্ষেত্রে ডিতে আছে 6টা, তাহলে 6টা মানে কি ও বাদে আরও 5টা ইলেকট্রন আছে। 5 × 0.35 প্লাস হবে কি, এখানে বাদ বাকি জায়গায় 18টা ইলেকট্রন আছে, তার মানে কি দাঁড়াবে 1 × 18। তাহলে থাকে কত এখানে আমাদের?
তাহলে 19.75 না, 19.75। কি বুঝতে পারছো আশা করি ব্যাপারটা। তাহলে এবার আমরা জেড ইফেক্টিভের মানটা একটু বের করে দেই। জেড ইফেক্টিভের মানটা কত হয় দেখো। তাহলে এখানে তোমার হলো যে কি স্ক্যান্ডিয়াম আছে কত 21, তাহলে স্ক্যান্ডিয়ামের এখানে জেড ইফেক্টিভের মান কত হবে 21 মাইনাস 18, তার মানে কত 3। তার মানে কি দাঁড়ালো, এই যে স্ক্যান্ডিয়ামের ডি অরবিটালে যে একটা ইলেকট্রন আছে ও কতটা আধান ফিল করবে, ও মনে করবে যে স্ক্যান্ডিয়ামের নিউক্লিয়াসে 3টা মাত্র প্রোটন আছে, যে 3টা প্রোটন তাকে আকর্ষণ করতেছে, দেখছো। অথচ তার স্ক্যান্ডিয়ামে কিন্তু 18টা প্রোটন আছে, 21টা প্রোটন আছে। তাহলে 21টা প্রোটনের চার্জ সে ফিল করবে না। তাইলে স্ক্যান্ডিয়ামের 3D অরবিটালের ইলেকট্রনটা মনে করবে যে তাকে স্ক্যান্ডিয়ামের নিউক্লিয়াসটি 3টা প্রোটন দ্বারা মাত্র আকর্ষণ করতেছে। এখন দেখো কতটা তার আকর্ষণ বল কম ফিল হচ্ছে, ঠিক আছে। টাইটেনিয়ামের ক্ষেত্রে জেড ইফেক্টিভের মানটা কত আসতেছে 22, টাইটেনিয়ামের ক্ষেত্রে 22 মাইনাস 18.35, তাহলে বিয়োগ দিয়ে দাও কত হয় 22 মাইনাস 18.35, 3.65 পরিমাণ জেড ইফেক্টিভ বল ফিল করবে কে টাইটেনিয়াম। তারপরে যদি আমরা ভ্যানাডিয়ামের কথা বলি, ভ্যানাডিয়ামের জেড ইফেক্টিভের মান কত হবে, ভ্যানাডিয়ামের হবে 23 মাইনাস 18.70, তাহলে হবে 4.3 জেড ইফেক্টিভের মান। তারপরে তোমার ক্রোমিয়ামের ক্ষেত্রে কত হবে, ক্রোমিয়ামের ক্ষেত্রে 24 মাইনাস 19.4, ক্রোমিয়ামের ক্ষেত্রে হবে 4.6, ঠিক আছে। ক্রোমিয়ামের পরে আসো আমাদের ম্যাঙ্গানিজের জেড ইফেক্টিভের মান কত হবে, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে কত হবে, ম্যাঙ্গানিজ হলো 25 মাইনাস 19.4 ইজিক্যাল টু কত হবে 5.6 হবে, ঠিক আছে। তারপর হলো আয়রন, আয়রনের জেড ইফেক্টিভের মানটা কত হবে, আয়রনের জেড ইফেক্টিভের মান হবে 26 মাইনাস হলো তোমার 19.75 ইজিক্যাল টু কি হলো 6.25 হলো। কি ব্যাপারটা ক্লিয়ার কিনা বুঝতে পারতেছো? ওকে, তাহলে এটা গেল আমাদের কি ডি অরবিটালের হলো যে কি আমাদের জেড ইফেক্টিভের মানটা আমরা কিভাবে গণনা করি। এখানে যে আমাদের এন গঠিত যে প্রবলেমটা ছিল, এই এন মানে কক্ষপথ সংখ্যা না, ওই যে বোরের মডেল অনুসারে আমরা এন ইজিক্যাল টু 1 2 3 4 এগুলো বলতে কি বুঝি, এগুলো বুঝি প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। এখানে এন দ্বারা কিন্তু সেই জিনিসটা বোঝানো হয়নি, বুঝতে পারছো। কিছু কিছু ক্ষেত্রে মিলে যাচ্ছে, এসপি এর ক্ষেত্রে মিলে যাচ্ছে, মিলুক সেটা সমস্যা নাই, কিন্তু ডি এর ক্ষেত্রে সেই জিনিসটা মিলবে না। এখানে আমাদের গ্রুপ করে ব্যাপারটা বুঝতে হবে। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারতেছো, ঠিক আছে। এটাই ছিল আমাদের স্লেটার্সের রুলস, ঠিক আছে। তাইলে আমরা আজকে কি শিখতে পারলাম, আমরা আজকে এই যে আচ্ছাদন প্রভাব এবং কার্যকরী নিউক্লিয়ার চার্জ কিভাবে গণনা করে সেই টোটাল ব্যাপারটা কিন্তু আমরা শিখতে পারলাম, ঠিক আছে। এই আচ্ছাদন প্রভাব আমাদের আয়নীকরণ বিভব, ইলেকট্রন আসক্তি অ্যান্ড হলো যে কি তোমার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঠিক আছে, মৌলের রাসায়নিক ধর্ম, সক্রিয়তা, ঠিক আছে। এই টোটাল জিনিসগুলো ব্যাখ্যা করতে কিন্তু আমাদের এই আচ্ছাদন প্রভাবটা কাজে লাগে, ঠিক আছে। যদিও তোমাদের সিলেবাসে আচ্ছাদন প্রভাব সম্পর্কে অত বেশি ডিটেলস দেওয়া নাই, কিন্তু তোমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এই আচ্ছাদন প্রভাবটা ঠিক এভাবেই জানতে হবে। তাই একটু সময় নষ্ট হলেও তোমরা অবশ্যই এই ব্যাপারটা কমপ্লিট করে নেবা, ঠিক আছে। এতক্ষণ তোমাদেরকে অনেক কষ্ট দিলাম, আশা করি ক্লাসটা এনজয় করবা তোমরা সবাই, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবা, ঠিক আছে। আল্লাহ হাফেজ।